বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় পরিস্থিতি অপরিবর্তিত, কমছে না দুর্ভোগ। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী বললেন, সরকারে না থাকলেও দুর্গতদের পাশে থাকে আওয়ামী লীগ। পদ্মা সেতু রেলওয়ে প্রকল্প সরাসরি ভূমিকা রাখবে প্রবৃদ্ধি ও দক্ষিণাঞ্চলের জীবনমান উন্নয়নে। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দীদের দুর্ভোগ কমছে না। এদিকে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, মানবেতর জীবনযাপন করছে অনেকে। ফেনীর মুহুরী ও কোহই নদীর বাঁধের আরও 2 স্থানে ভাঙন দেখা দিয়েছে, এতে করে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জে মূল সড়ক থেকে পানি কিছুটা নামলেও পৌর এলাকার সব সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে। গত 5 দিন ধরে পানিবন্দী মানুষ মানবেতর জীবন পার করছেন। খাবার ও পানির সংকট চরম আকার ধারণ করেছে। মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা কবলিত এলাকার অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। পানিবন্দী রয়েছে লাখো মানুষ। জামালপুরে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে, বন্ধ রয়েছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। আশ্রয়কেন্দ্রে উঠেছে অনেকে। নেত্রকোনা ও কিশোরগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধা, তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া সহ সকল নদ-নদী পানি বেড়েছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে ধরলা নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। এছাড়া বগুড়া ও সিরাজগঞ্জে যমুনা পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিলেটের বন্যার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, সিলেটের বন্যার সবশেষ চিত্র আমাদের জানান। রায়কা, সিলেটের যে প্রধান 2টি নদী সুরমা এবং কুশিয়ারা, সুরমার পানি কিছুটা কমেছে গতকালের তুলনায়, তবে কুশিয়ারা যে নদীর পানি সেটি শেরপুর পয়েন্টে বেড়েছে আজকে সকালে, যে কারণে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ কয়েকটি এলাকায় আসলে সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বাকি যে সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলগুলি রয়েছে, কোম্পানিগঞ্জ, আমি যেখানে আছি জৈন্তাপুর, সেখানে উন্নতি হয়েছে, সিলেট সদরে উন্নতি হয়েছে। আর তবে বানবাসীদের যে দুর্ভোগ, সেটির আসলে কোনো উন্নতি হয়নি। বানভাসীরা আসলে চরম দুর্ভোগে মানবতর জীবনযাপন করছেন। তারা খাদ্যের অভাবে রয়েছেন। কিছু কিছু এমন দুর্গত এলাকাও রয়েছে। আমরা সকালে কিছু দুর্গম এলাকায় গিয়েছিলাম, সেখানে আসলে মানুষ পানিবন্দী অবস্থায় বসত বাড়িতে আটকা পড়েছেন। তারা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। তাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ নেই। তারা শুকনো খাবার খেয়ে এই গত 4-5 দিনের ভয়াল বন্যা পার করেছেন। এই মুহূর্তে তাদের কাছে কোনো খাবার নেই। তারা আর্জি জানাচ্ছেন যে অতি দ্রুত তাদের কাছে যেন খাবার পৌঁছানো হয়। বিভিন্ন উদ্যোগে আসলে তাদের কাছে কিছু কিছু খাবার পৌঁছাচ্ছে, সরকারি কিছু তৎপরতা রয়েছে, তবে সেটি আসলে যে পর্যাপ্ত না, তাদের সাথে কথা বলে সেটি আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আমি একটি আশ্রয় কেন্দ্রে রয়েছি, এখানে আসলে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন, যারা বানভাসী, বসতবাড়িতে মাথা গোঁজা ঠাঁই না পেয়ে মূলত তারা এই জৈন্তাপুরের এই আশ্রয় কেন্দ্রতে এসেছেন। আর পিছনে যে ভিড়টি এখন দেখতে পাচ্ছেন, যে বন্যার পরে যে নতুন একটি উপদ্রব শুরু হয়, যে আসলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ, এখানে আসলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে বিজিবির। সেখানে আসলে এই ক্যাম্পের যারা আশ্রয় নিয়েছেন, তার বাইরেও আসলে মানুষ যারা বসত বাড়িতে কিছু কিছু রয়ে গেছেন, তারাও এখানে এসেছেন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, ডায়রিয়া, পানিবাহিত বিভিন্ন রোগ যেগুলো রয়েছে সেগুলোতে তারা আক্রান্ত হয়েছেন। সেই কারণে এখানে একটি মেডিকেল ক্যাম্প চলছে, বিজিবি এটা তত্ত্বাবধান করছে। রায়কা, জানছিলাম সিলেটে বন্যার খবর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারে থাকুক আর বিরোধী দলেই থাকুক, আওয়ামী লীগ সবসময় দুর্গত মানুষের পাশে থাকে। দেশে বন্যা পরিস্থিতি সরেজমিন দেখতে সিলেটে গিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এর আগে সকাল ৯টায় হেলিকপ্টার যোগে সিলেটে পৌঁছে সার্কিট হাউসে গিয়ে এই মতবিনিময় করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা দেখেন তিনি। বন্যার পানি একটু কমতে শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। বন্যার ক্ষতি মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহায়তা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। সংসদে বাজেট অধিবেশন শেষ হলে বন্যা নিয়ে সংসদে আলোচনা হবে বলেও জানান তিনি। এতগুলি মানুষ এভাবে আটকা পড়া, আবার এরকম দুর্যোগ, তো সেটা আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি, এবং খাদ্য, ঔষধ, অন্যান্য সব কিছুরই ব্যবস্থা যত লাগে সেটা আমরা দিতে পারবো, দেবো। এখানে যে রাস্তাঘাটগুলি হবে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, যেখানে কোনো ওই মাটি উঁচু করে ভটকা রাস্তা হবে না, সবই এলিভেটেড রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে পরে এই রাস্তাগুলি আর সহসা নষ্ট হয় না, আর এই যেরকম দুর্যোগ দেখা গেলে সেখান থেকে যাতায়াতের সুবিধা হয়, সেভাবেই করা দরকার। বন্যার আরো খবর জানতে এখন যাচ্ছি গাইবান্ধায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকি। গাইবান্ধায় তো নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তো এই মুহূর্তে গাইবান্ধার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আপনার খবরে যেটা বলছিলেন, গাইবান্ধার প্রতিটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণ উদান থেকে নেমে আসা পানি এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী পাড়ের ১৬৫ চরে ইতিমধ্যে পানি প্রবেশ করায় বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। এখন মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে খুঁজছে। তারা গবাদি পশু নিয়ে বড় বিপাকে পড়েছে। খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিনে মানুষ শুকনো আশ্রয়ের জন্য বিভিন্নভাবে নৌকা সংগ্রহ করে তারা চেষ্টা করছে উঁচু স্থানে জায়গা করে নেওয়ার জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে প্রস্তুত রাখা হয়েছে বন্যা মোকাবেলা করার জন্য। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ত্রাণ সহায়তার জন্য সর্বত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জনগণের যাতে কোনো লাঘব কষ্ট দুঃখ না হয় তারা সে ব্যাপারে সচেষ্ট রয়েছেন। ইতিমধ্যে বন্যা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীর এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। কারণ এই অঞ্চলে অনেক সময় গরু ডাকাতি সহ নানা রকমের অপকর্ম, আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম করে থাকে আইন শৃঙ্খলা বিরোধীরা। গাইবান্ধা থেকে জানছিলাম বন্যার খবর। বাংলাদেশের অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব যেন আরও বাড়িয়ে দিয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। একদিকে ডাবল এক্সএল কন্টেইনারের ভার বহনের সক্ষম পদ্মা সেতু, অন্যদিকে ১২০ কিলোমিটার ডিজাইন স্পিডের রেলপথ, যা যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনেও আনবে গতি। পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প সরাসরি ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে। এস.এম. আতিকের রিপোর্ট। পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প বাংলাদেশ সরকারের ফাস্ট ট্র্যাক অধিভুক্ত মেগা প্রকল্প, যার কাজ শেষ হলে ঢাকা থেকে যশোর যাওয়া যাবে মাত্র ২.৫ ঘন্টায়। বিদ্যমান রেলপথে যা লাগছে প্রায় ৯ ঘন্টা। বাংলাদেশের ইতিহাসে যোগাযোগে এত বড় প্রকল্প আর হয়নি। যেখানে পদ্মা সেতু ৩০,০০০ কোটি টাকার প্রকল্প, সেখানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার প্রধান লাইন, ৪৩ কিলোমিটার লুপ লাইন সহ মোট ২১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। থাকছে ৬৬টি মেজর ব্রিজ, ২৪৪টি মাইনর ব্রিজ, কালভার্ট, আন্ডারপাস, একটি রোড ওভারপাস ও ২৯টি লেভেল ক্রসিং। ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড
সেটা আমরা বজায় রেখে কাজ করছি। মাটিকে ট্রিটমেন্ট করে বিভিন্ন উচ্চতায় আপনি দেখছেন যে এঙ্গমেন্টটাও হচ্ছে, এটা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস। যদি আমরা এখন বর্তমানে চাইনিজদের সহায়তা নিচ্ছি এবং আমরা যেই এক্সপিরিয়েন্স অর্জন করছি এবং আমাদের ইঞ্জিনিয়াররা নতুন ইঞ্জিনিয়াররা যে এক্সপিরিয়েন্স গ্রহণ করছে এবং আমরা যদি ইকুইপমেন্ট পাই, আমরা ইনশাল্লাহ নিজেরাই আমরা এরকম একটা রেল লাইন নিজেরা তৈরি করতে পারবো। বেশ কিছু দিক দিয়ে অনন্য পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প। সিঙ্গেল লাইন ব্রডগেজ এই রেলপথের ডিজাইন স্পিড ধরা হয়েছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, যা আর কোনো লাইনে নেই। 23 কিলোমিটার রেলপথ থাকছে ভায়াডাক্ট বা উড়াল পথের ওপর। পদ্মা সেতু ও ভায়াডাক্টে থাকছে পাথরবিহীন বা ব্যালাস্টলেস রেল ট্র্যাক, যা বাংলাদেশে এবারই প্রথম। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে স্টেশন থাকছে 20টি। প্রত্যেকটি স্টেশনকে এক একটি আইকনিক ডিজাইনে তৈরি করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হিসেবে করা হবে ভাঙ্গা জংশন। এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য আইকনিক জংশন হবে বলে আমরা আশা করি, এবং এটা একটা কম্পোজিট স্ট্রাকচার হবে যেখানে স্টিল এবং কনক্রিটের মিক্স একটা ডিজাইনের উপরে হবে। আগামী 26শে মার্চ উদ্বোধনের লক্ষ্য নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশের কাজ এগিয়ে চলেছে। আশা করা হচ্ছে 2024 সালের জুনের মধ্যে চালু হবে পুরো রেলপথ। পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আর এ প্রকল্পের তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট। পদ্মা সেতুর মতোই অনন্য পদ্মা সেতুর রেলওয়ে সংযোগ প্রকল্প, যেটি পুরোপুরি বাস্তবায়িত হলে সরাসরি সংযোগ স্থাপিত হবে দক্ষিণবঙ্গের সাথে রেলের মাধ্যমে। এর ফলে যোগাযোগে বাড়বে গতি, কমবে খরচ। এস এম আতিক, এনটিভি নিউজ, জাজিরা, শরীয়তপুর। রংপুর প্রাণী সম্পদ দপ্তরে বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ ও সহকর্মীরা জানায় 3 মাস আগে বদলি হয়ে আসা এ কর্মকর্তা নগরীর স্টেশন রোডে প্রাণী সম্পদ দপ্তরে 3 তলার নিজ অফিসের পাশে একটি রুমে বসবাস করতেন। সকালে অফিসের বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় সহকর্মীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার। নিহত আকন্দের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বগুড়ায় বসবাস করেন। আমরা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখছি যে এখানে অন্য কোনো ধরনের কোনো ঘটনা আছে কিনা, প্রাইমারি ইনফরমেশনগুলো নেওয়া। এরপরে যদি মনে হয় যে কাউকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে তাহলে অবশ্যই আমরা সেটা নেব। বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকা পাচারকারী পিকে হালদারকে 5 সহযোগী সহ ভারতের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়েছে। 2 সপ্তাহের জেল হেফাজতে শেষে আজ তাদের আদালতে তোলা হয়। আর নতুন করে 2 সপ্তাহের জেল হেফাজতে রাখার আবেদনও জানায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিষয়টি নিশ্চিত করেন মামলার সরকারি কৌঁসুলি অরিজিৎ চক্রবর্তী। এছাড়া গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের নতুন পেয়েছে বলেও আদালতকে জানিয়েছে। তাই কারাগারে যেন তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ থাকে সেই আবেদনও করেছে ইডি। এর আগে 7 জুন পিকে হালদার ও তার সহযোগীদের আদালতে তোলা হয়েছিল। গত 14 মে পিকে হালদার ও তার সহযোগীদের বিশেষ অভিযানে অশোকনগর থেকে গ্রেফতার করেছিল ইডি। লুণ্ঠিত মালামাল সহ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, সোমবার গাজীপুরে টঙ্গী এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, 14,000 টাকা এবং ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। গত 4 এপ্রিল মধ্যরাতে উত্তরখান এলাকায় এক বাসায় স্বর্ণের গহনা সহ সর্বমোট প্রায় 8 লাখ টাকার মালামাল লুট করে 5 জনের ডাকাত দল। পরে ভুক্তভোগী বাসার মালিকের করা মামলায় ডাকাত দলকে গ্রেফতার করতে তদন্ত শুরু করে পুলিশ। আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ধর্ম অবমাননার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করেছে পশ্চিমবঙ্গের বিধানসভা। সোমবার রাজ্যটির বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় পাশ হওয়া নিন্দা প্রস্তাবে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের নাম উল্লেখ করা হয়নি। বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ধর্মের নামে বিজেপির নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহ্বান জানান প্রতিবাদকারীদের সড়ক ও রেলপথ অবরোধ
না করতে। তবে নিন্দা প্রস্তাবে বিরোধিতা করে ওয়াকআউট করেছেন রাজ্য বিরোধী দলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিধায়করা। গত মাসে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবীকে নিয়ে কটূক্তি করেছিলেন। পরে দলটি নয়াদিল্লির গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। অস্ট্রেলিয়ার নতুন পার্লামেন্ট আর নতুন সরকারের জয় জয়কার মুসলিম রাজনীতিকদের। ক্ষমতাসীন দল থেকে প্রথমবার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান শরণার্থী ফাতিমা পেমান। এছাড়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ক্যাবিনেটে মন্ত্রিত্ব পেয়েছেন দুইজন মুসলিম। তাদের একজন শিল্প ও বিজ্ঞান মন্ত্রী আদম নুরুদ্দিন হুজিক, অন্যজন শিক্ষামন্ত্রী অ্যানি আলী। আরও জানাচ্ছেন রানা মনসুর। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন লেবার পার্টি থেকে প্রথমবার সিনেটর নির্বাচিত হয়ে দুইটি ইতিহাস গড়েছেন ফাতিমা পেমান। প্রথমত তিনি আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার মুসলিম নাগরিক হিসেবে সিনেটর হয়েছেন। দ্বিতীয়ত হিজাব পরা নারী হিসেবে প্রথম সিনেটর নির্বাচিত হয়েছেন। পশ্চিম অস্ট্রেলিয়ার 6টি আসনের সর্বশেষ আসনটিতে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। ফাতিমার বয়স 27 বছর। 2003 সালে মাত্র 8 বছর বয়সে ফাতিমা তার পরিবারের সাথে শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়া এসেছিলেন। এরপর উচ্চশিক্ষাও গ্রহণ করেছেন এখানে। তারপর যোগ দিয়েছেন রাজনীতিতে লেবার পার্টিতে। ফাতিমার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। We are really hoping that Fatima Payman is able to join us. অ্যান্থনি আলবানিজের মন্ত্রিসভায় দুইজন মুসলিম মন্ত্রী হয়েছেন, গড়েছেন অস্ট্রেলিয়ার নতুন ইতিহাস। এদের প্রথমজন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য আদম নুরুদ্দিন হুজিক। অস্ট্রেলিয়ান মুসলিম হিসেবে মন্ত্রী হয়েছেন আদম নুরুদ্দিন। পেয়েছেন দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব, একটি শিল্প মন্ত্রণালয়, অন্যটি বিজ্ঞান। 52 বছর বয়সী আদম হুজিক 2010 সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। অস্ট্রেলিয়ার ইসলাম ভীতি বিরোধী নেতা হিসেবেও পরিচিত তিনি। 2013 সালে কেভিড রুট সরকারের পার্লামেন্টে সেক্রেটারি হিসেবে শপথ নেয়ার সময় পবিত্র কুরআন হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে ইতিহাস গড়েছিলেন এই আদম নুরুদ্দিন। অ্যান্থনি আলবানিজের মন্ত্রিসভায় দ্বিতীয় মুসলিম মন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রথম মুসলিম সদস্য অ্যানি আজ্জা আলী। অ্যানি আলী দায়িত্ব পেয়েছেন আর্লি চাইল্ডহুড এডুকেশন মন্ত্রণালয়ের। অ্যানি প্রথমবার পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন 2016 সালে। 55 বছর বয়সী অ্যানি পেশায় একজন অধ্যাপক। 2015 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাস বিরোধী সম্মেলনে অ্যানি ছিলেন আমন্ত্রিত একমাত্র অস্ট্রেলিয়ান। 2016 সালে অ্যানি আলী মনোনীত হয়েছিলেন অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর। সেন্ট লুসিয়া টেস্টে শান্ত মুমিনুলের একজন বাদ পড়ছেন, তা অবধারিত। এনামুল বিজয়কে দিয়ে সেই শূন্যতা মেটানোর পরিকল্পনা বিসিবির। 8 বছর পর টেস্ট দলে ফেরা বিজয় প্রস্তুত প্রত্যাবর্তন রাঙাতে আছেন সুযোগের অপেক্ষায়। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। ইনিংসের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ব্যাটিং ধসের শেষ কোথায় তা দেখানোই যেন নিয়ম বানিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটাররা। চলতি বছর টপ 4-এর 0-13টা, শুধু 6টায় 50 ইনিংস, সম্মিলিত গড় 23-এর কাছে। এই দুর্বল অবস্থা নিয়ে একটা দল টেস্টে কিভাবে অস্তিত্ব টিকিয়ে রাখে সেটাই বড় প্রশ্ন। গুরুত্বপূর্ণ পজিশন 3 ও 4-এ ধারাবাহিক ব্যর্থ শান্ত মুমিনুল। টেকনিকে ঘাটতি রেখে ভুলের পুনরাবৃত্তি প্রতিটা ম্যাচেই। এর শেষ কোথায় জানা নেই। অধিনায়কের ভূমিকায় ছিলেন প্রশ্নবিদ্ধ। ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়ে মুমিনুল যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে গুরুত্ব দেওয়ার কথা বললেও চাপের বোঝা কি সরাতে পেরেছেন সদ্য সাবেক অধিনায়ক?
টানা 9 ইনিংসে 1 অঙ্কে আউট। অভিজাত ফরম্যাটে এমন বাজে ফর্ম মুমিনুলকে দাঁড় করিয়েছে বিরতির দ্বারপ্রান্তে। বিশ্রাম নিয়ে স্বরূপে ফেরার কঠিন সিদ্ধান্ত কি নেবেন এই অভিজ্ঞ ব্যাটার? আমার তোর সাথে সবসময় কথা হয়, আবারও কথা হবে। ও যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। সাদা বলের ক্রিকেট থেকে বাদ পড়া শান্ত লাল বলে চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। এই ফরম্যাটেও পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি। দুর্দশাগ্রস্ত শান্তকে নিয়ে বিকল্প ভাবছে কি ম্যানেজমেন্ট? শান্ত মুমিনুল অফ ফর্মে কাটা পড়লে বিকল্প কারা? সেই অপশনে টিকে যেতে পারেন 8 বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া এনামুল বিজয়। চেষ্টা করব ভালো মতো প্র্যাকটিস করে সেকেন্ড ম্যাচটা খেলার জন্য, আর যদি অপরচুনিটি আসে চেষ্টা করব ভালো খেলতে। সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষটা রঙিন করতে চায় সাকিবের দল। মোহাম্মদ নাজিম, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল 38 দিন বিরতির পর আজ মাঠে ফিরছে বিপিএল ফুটবল। 16তম রাউন্ডের প্রথম দিন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ। ম্যাচ শুরু বিকেল 4টায়। একই সময়ে শেখ জামাল লড়বে শেখ রাসেলের বিপক্ষে। 15তম রাউন্ড শেষে 38 পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে বসুন্ধরা। 2-এ থাকা আবাহনীর সাথে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যবধান 6 পয়েন্টের। বিরতির পর অপেক্ষাকৃত দুর্বল দল রহমতগঞ্জের চ্যালেঞ্জ নেবে অস্কার ব্রুজনের শিষ্যরা। সিলেটে ম্যাচ হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির অবনতিতে সেখান থেকে সরিয়ে আনা হয় মুন্সিগঞ্জে। চোট সমস্যার সাথে প্রতিপক্ষে ভেন্যুতে খেলা থাকায় বাড়তি দুশ্চিন্তা বসুন্ধরার। এদিকে শেখ রাসেলের বিপক্ষে নতুন শুরুর অপেক্ষায় টেবিলে 3-এ থাকা শেখ জামান। প্রতিপক্ষকে হারাতে পারলেই আবাহনীকে পেছনে ফেলে 2-এ ওঠার সুযোগ ধানমন্ডির ক্লাবটির। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি শিরোনামগুলো আরও একবার। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় পরিস্থিতি অপরিবর্তিত, কমছে না দুর্ভোগ। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী বললেন সরকারে না থাকলেও দুর্গতদের পাশে থাকে আওয়ামী লীগ। পদ্মা সেতু রেলওয়ে প্রকল্প সরাসরি ভূমিকা রাখবে প্রবৃদ্ধি ও দক্ষিণাঞ্চলের জীবনমান উন্নয়নে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।